কেন লিখতেন? কেন লিখতেন? মানে আপনার পরিবারে আর অন্য কেউ কি এই প্রচেষ্টা করেছেন, বা আপনার রক্তে ছিল ব্যাপারটা? বিষয়টা এমন নয় যে আমার পরিবারের কেউ প্রচেষ্টা করেছে বলে। আমি যে বই পড়তাম, একটা ঘটনা ঘটেছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি একটা ঘটনা ঘটেছিল। তখন তো আমাদের এদিকে একটু সামান্য বৃষ্টি হলেই ভেসে যেত। ঘরের ভেতর জল ঢুকে যেত। ঘরের ভেতর জল ঢুকে আছে, সেবার বন্যা হয়ে গেছে প্রায়। আমার মামার বাড়ি যেতে বাধ্য হয়েছি। আমরা সব পরিবারের সব লোকজন মিলে আশ্রয় নিয়েছি মামার বাড়ি। তো সময় আর কাটতে চাইছে না। হঠাৎ তক্তাপোষের নিচে দেখছি কি একটা বই পড়ে আছে। ওই বইটা তুলে নিয়ে পড়া শুরু করলাম, ভূতের গল্পের বই। বইটা যখন শেষ করলাম, অদ্ভুত এক আনন্দ আমাকে ঘিরে ধরেছে। আমি এমন তৃপ্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি যে আমার ভেতর থেকেই যেন কেউ বলে উঠলো, আমিও একদিন লিখব, আমিও লেখক হব। তারপর 4-5 দিন মানে ভিতরে ভিতরে একটা কবি জন্ম নিয়েছে। মামার বাড়ি বকুলতলায়, বকুলতলার অলি গলি ঘুরছি আর মনে মনে কবিতা তৈরি করছি, গান তৈরি করছি। এই ঘটনার প্রভাব আছে। তারপরে এরপরে যে বইপত্র পড়েছি বিভিন্ন সাহিত্যিকদের, বিদেশি সাহিত্যিকদের, বাংলার সাহিত্যিকদের, তো এইগুলো আরও যেন আমার মনে দৃঢ় একটা আমাকে পথ তৈরি করে দিয়েছে, দৃঢ় একটা বিশ্বাস মানে এনে দিয়েছে যে তোমাকে লেখকই হতে হবে। আর এটা আমি বিশ্বাস করতাম একদিন আমি লেখক হব। আর পিন্টু পোহান মানে লড়াই। পিন্টু পোহান মানে যে আজ 2026-এ দাঁড়িয়ে বলছে যে আজ পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি এত অন্ধকার দেখেছি, এই অন্য মানুষ সেই অন্ধকারে দুপা হাঁটতে পারবে না। আমি এত আঘাত পেয়েছি, এত মানুষের কাছ থেকে আঘাত পেয়েছি, এত অসহযোগিতা পেয়েছি। অন্য কেউ হলে তারা হয়তো জীবনকেই সেখানে বলবে টাটা বাই বাই ইতি। দুবেলা ভাত খেতে পাইনি, তখন কেউ ভাত এগিয়ে দেয়নি, সেটা নিজেদেরকেই জোগাড় করতে হয়েছে, নিজেকেই জোগাড় করতে হয়েছে। তারপর যখন স্বপ্ন হলো আমিও লেখক হব, ওই পানের দোকানে বসে লিখছি আর পড়ছি, সেটাও সাহায্য করার দূরের কথা, মানুষ সহ্যই করতে পারলো না। আমার পাশের মানুষটাই দেখছি আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমার পিছনে বলছে। কম অত্যাচার সহ্য করতে হয়নি আজও। কারণ মাটি থেকে উঠে আসা একটা মানুষ, তার পাশের মানুষটাও কিন্তু চায় না তাকে ছাপিয়ে আর একজন উঠে যাক। একদমই। তো সেখান থেকে উঠে আসা। আমি 1998 যখন ওখানে লেখালেখি শুরু করলাম, অনেক শিক্ষিত মানুষকে বলতে শুনতাম যে এই প্রজন্ম তো পড়ালেখা সাহিত্য চর্চা কিছু বোঝেই না, কিন্তু তাদেরকেও আমাকে একটা বই দিয়ে সাহায্য করেনি। অনেক পরোপকারী মানুষকে দেখেছি, অন্যদেরকে টাকা নিয়ে চাকরি নিয়ে হাজির হয়, সাহায্য করে, আমাকে কিন্তু কেউ সাহায্য করেনি। ধরেই নিয়েছিল পাগল বলে, দাগিয়ে দিয়েছিল পাগল বলে। সেই পরিস্থিতি থেকে কিন্তু আমি উঠে এসেছি, যেখানে যাদেরকে আমি সম্মান করি, যাদেরকে আইকন ভাবি, তাদেরকে দেখছি পরম স্বার্থপরতা দেখাচ্ছে। তারা নিজেদেরকে ছাড়া তারা কাউকে যে চেনে না, আর সেটা আমি দেখতে পাচ্ছি। যাদেরকে শিক্ষিত মনে হচ্ছিল, তারা কি দেখছি, তারা আমার পড়াশোনা করা ফুটপাতে বসে, আমার লেখালেখি ফুটপাতে বসে, এগুলোকে তারা সহ্য করতে পারছে না। যে গরিব মানুষটাকে মনে করেছি আমার ভাই, সে ভাবছে ও একে তো আমি শিক্ষিত ভাবতাম, তাহলে এ আসলে পাগল, এই তো সুযোগ পেয়েছি একে পায়ের তলায় একটু পিষে দিতে। সে পিষে দিতে চেয়েছে। আমি কিন্তু হাল ছাড়িনি। আমি ওই অত্যাচার সহ্য করেই ওখানে বসে লিখে গেছি, ব্যঙ্গ বিদ্রুপ উপদ্রব। আমি জানতাম যে একদিন কিছু একটা হবে। তারপর সব রূপকথার মতো। একদিন আমি আবিষ্কার করলাম পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। আমি আবিষ্কার করলাম প্রকাশকরা যেছে আমার কাছে এসে বলছেন,
যে আপনার একটা বই করব, কিছু গল্প দেবেন। আর আজ আপনারা জানেন 10-10টা গল্পের বই আমার প্রকাশিত হয়েছে। ওই দোকানে বসে পড়েই আমি কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছি। অনেকে ব্যঙ্গ, বিদ্রুপ, উপদ্রব, ওই যে বললাম দুমুঠো ভাত কেউ এগিয়ে দেয়নি, একটা বই এগিয়ে দেয়নি, পিঠ চাপড়ে বলেনি ভালো। কিন্তু যখন আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য কলেজে ভর্তি হলাম, হাতে বই তুলে নিলাম, তখন ব্যঙ্গ বিদ্রুপ করতে অনেকেই এগিয়ে এলো। আমি কিন্তু পেরেছি। ওই দোকানে বসে পড়েই ব্যাচেলার ডিগ্রি করেছি, কমপ্লিট করেছি, তারপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আর আজকে এত অত্যাচার, এত অবহেলা, অবজ্ঞা সহ্য করার পরেও আজকের কখনো কখনো আমার চারপাশে কিছু ঘটনা এমন ঘটে যে আমার মনে হয় যে রূপকথার মধ্যে ঢুকে পড়েছি। আপনারা জানেন সম্প্রতি রাজস্থানে জয়পুরে বিশ্ব যুব দিবসের একটি অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং বক্তব্য রাখতে উঠে যুব সমাজের প্রতি উদাহরণ দিতে গিয়ে আমার কথা তুলে ধরেছেন। আমি যখন ভিডিওটা দেখছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে নিজের জীবনই রূপকথা বলে মনে হচ্ছিল। রাজ্যবর্ধন সিং রাঠোর বলছেন, আপনারা কলকাতার পিন্টু পোহানকে চেনেন? পিন্টু পোহানের একটা ছোট্ট পানের দোকান আছে। 10ম শ্রেণীর পর ওর পড়ার আর সুযোগ হয়নি, স্কুল ছেড়ে দিয়েছিল। তারপর ওই পানের দোকানে বসেই বাংলায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে। আর এই এতগুলো 25 বছরে উনি 200-র বেশি গল্প লিখেছেন, 12টার বেশি উপন্যাস লিখেছেন। রাজ্যবর্ধন সিং রাঠোর বলছেন, আর মঞ্চে আমার ছবিতে মঞ্চের পিছনের স্ক্রিন ভরিয়ে দেওয়া হয়েছে। এগুলোই পরপা। ভারতবর্ষের যিনি টেক্সটাইল মিনিস্টার গিরিরাজ সিং, একদিন দেখলাম যে তিনি এক্স হ্যান্ডেলে আমার প্রসঙ্গ তুলে, উদাহরণ তুলে উনি যুব সমাজকে বলেছেন যে পিন্টু পোহানের মতো মানুষেরা এটাই শেখায়, পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের অবশ্যই বিকল্প নেই। আর আমি এই 1998 থেকে 2026 এই লম্বা একটা পথ, মানে আগুনের ওপর দিয়ে এসেছি বলতে গেলে। আগুনের ওপর দিয়ে এসেছি, দুঃখ, কষ্ট, যন্ত্রণার উপর দিয়ে এসেছি। কিন্তু আজকে যখন দেখি যে আমার জীবন হাজার হাজার মানুষের কাছে প্রেরণা হয়ে গেছে, সত্যি রূপকথা বলে মনে হয়নি। অবাক বিস্ময়ে শুনছিলাম এবং সেই সাথে মনে হচ্ছিল যে পিন্টুবাবু, মাননীয় পিন্টুবাবু যেটা বলছিলেন, বারে বারে রূপকথার উল্লেখ করছিলেন উনি, কিন্তু কোথাও যেন রূপকথাও তার গল্প, তার জীবনীকে হার মানায়, এটা বারে বারেই মনে হচ্ছিল। কিন্তু এই মানুষটার যে জীবন, আগামী দিনে যারা সাহিত্যের আঙিনায় প্রবেশ করবেন, এবং শুধু সাহিত্য নয়, ক্রিয়েটিভ যে কোনো ফরম্যাটে যখন আসবেন, তারা কিন্তু তার এই জীবনকে সামনে রেখে তারা যে কোনো ক্ষেত্রে কৃতিত্ব লাভ করতে পারেন, অনুপ্রেরণা লাভ করতে পারেন, এই বিশ্বাস আমরা স্টার প্রোডাকশনের পক্ষ থেকে রাখি। ব্যঙ্গ বিদ্রুপের কথা বলছিলেন, একটা কথা আপনার মানে আমাদের অত্যন্ত মানে এটা যে প্রশ্নই বলা যেতে পারে, যে সেটা হলো যখন ছোটোবেলায় আমরা কোনো বাচ্চাকে দেখি, বাবা মার হাত ধরে তারা ক্রিকেট, ফুটবল, যোগব্যায়াম, গান, নাচ, আঁকা, অভিনয়, বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে, সাঁতার শিখতে যাচ্ছে। কখনো কি এরকম শুনেছেন যে বাবা তুমি লেখালেখি করো, কবিতা লেখো, উপন্যাস লেখো, এরকম? অথচ বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা দাবি করে থাকি যে আমরা সাহিত্য প্রেমী বলে। তা কেউ কি আমরা নিজেদের সন্তানকে বলি যে বাবা তুমি লেখালেখি করো? আপনি তো অনেক বড় জায়গায় পৌঁছলেন। আমি এই একটু আগে বলছিলেন না, ডাউন দ্য আর্থ, মাটির কাছাকাছি আমি আছি। এই যে অর্ধেক জীবন তো মাটির কাছাকাছি থেকে মাটির
কাছাকাছি থাকা মানুষদের দেখলাম, সব ধরনের মানুষদের দেখলাম। আমাকে যখনই বলা হয় যে যুব সমাজের প্রতি, ছাত্রদের প্রতি আপনি কি বার্তা দিতে চান, তাদেরকে কি বলতে চান, আমি প্রথমেই বলি আমাদের সবার প্রয়োজন প্রথমে একটি ভালো মানুষ হওয়া। ভালো মানুষের আজকের খুব অভাব। আপনি লেখক হবেন বা কবি হবেন, আপনার বাবা মা আপনাকে লেখক হতে প্রেরণা দিল না, কবি হতে প্রেরণা দিল না, সেটা অন্য ব্যাপার। কিন্তু সোসাইটি শ্রেণী বিভক্ত। শুধু শ্রেণী বিভক্তই না, এখানে এক শ্রেণীর তাদের দর্শন, তাদের মানসিকতা ডমিনেট করে আর এক শ্রেণীকে। দেখবেন রাস্তায় একজন খুব তার চেহারা, তার পোশাকে সে যদি বোঝাতে পারে আমি একজন কেউকেটা, সবাই তাকে আপনি বলে কথা বলবে। আর একজন পেটের দায়ে ভ্যান নিয়ে যাচ্ছে, তখন তাকেই দেখবেন 90% মানুষ তুই তোকারি করতে শুরু করেছে। একটা গরিব বাড়ির থেকে একটা ছেলে উঠে এসেছে, ধরুন এখনও মাটির বাড়িতে থাকে, তার অনেক জ্ঞান, অনেক ক্ষমতা। সে পাশের বাড়ির একটা ছাত্রকে ডেকে বলছে, আয় ভাই, আমি না এই সাবজেক্টটা জানি, তোকে বোঝায়। যেহেতু তোর মাটির বাড়ি, যেহেতু সে একটা বড় কিছু বাগাতে পারে না, চাকরি পদ মর্যাদা বাড়াতে পারে না, সেই জন্য সেই গরিব বাড়ির মানুষটাই কিন্তু ভাববে ও আমার কি শেখাবে, ও তো নিজের ভাগ্যটাই বদলাতে পারলো না। এই যে বড় হওয়ার প্রতিযোগিতা চলছে, এই ভাবনাটা কোথা থেকে আসে? সমাজ কি কোথাও তাকে শেখায়?